নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের অনেকেরই মনে কোটি টাকার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরছে যে 2024 ভারতের শাসন ক্ষমতায় সরকার গড়বে কে, অর্থাৎ বিজেপির এনডিএ জোট নাকি বিরোধী ইন্ডি জোট, শেষ পর্যন্ত দিল্লির মসনদে বসতে চলেছেন কে। এই সব বিষয়গুলি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে এসছে, তা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর 2024 ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কিত আরও বিভিন্ন রকম খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওগুলি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, রাজনৈতিক জীবনে এই প্রথমবার কিন্তু শরিকদের সমর্থনে সরকার টিকিয়ে রাখতে হবে নরেন্দ্র মোদীকে। সরকার গড়বার জন্য নরেন্দ্র মোদীকে নির্ভর করতে হবে দুই শরিক নেতা, অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ওপর। 400 পারের স্লোগান তুলে ভোট বৈতরণী পার করার চেষ্টা নরেন্দ্র মোদী কিংবা বিজেপি সমর্থকরা কি স্বপ্নেও এমন রেজাল্ট হবে কখনো কি ভেবেছিলেন? হয়তো বা ভেবেছিলেন, আবার কিন্তু নাও ভাবতে পারেন। তবে এটা পরিষ্কার যে নরেন্দ্র মোদীর সামনে আরও কঠিন চ্যালেঞ্জ রয়েছে। 2024 লোকসভা নির্বাচনে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ এই তিনটি রাজ্যে কিন্তু বড় ধাক্কা খেয়েছে বিজেপি। তো গত 4 জুন অর্থাৎ গতকাল কিন্তু রাত্রে দিল্লির বিজেপির সদর দপ্তরে দলের নেতাকর্মীদের সামনে ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদী কিন্তু বলেন যে বিজয়ের এই মুহূর্তে আমি দেশের জনতাকে ধন্যবাদ জানাই, সেই সঙ্গেই ধন্যবাদ জানাই এনডিএর সব সঙ্গীকে। এবার বিষয় হলো যে নরেন্দ্র মোদী এই যে দাবি করলো, এই দাবির ভিত্তিটা কি? নরেন্দ্র মোদীর এই দাবির ভিত্তি হলো বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ দেশের মোট 543টি লোকসভা আসনের মধ্যে অন্তত 294টিতে কিন্তু প্রায় জয়লাভ করেছে, এবং অন্যদিকে বিরোধী শিবিরের যে প্রধান জোট ইন্ডিয়া, তারা কিন্তু 232টি আসনে কিন্তু জয়লাভ করেছে। এবার বিষয় হলো যে সরকার গড়ার জন্য প্রয়োজনীয় গরিষ্ঠতা পেতে হলে অন্তত 272টি আসনে কিন্তু জেতা অত্যন্তই জরুরি, এবং এনডিএ সেই ম্যাজিক সংখ্যা কিন্তু অতিক্রম করে গেছে বলেই নরেন্দ্র মোদী কিন্তু দাবি করেছেন যে তারা পরপর তৃতীয়বার জনগণের আশীর্বাদ পেয়েছেন এবং সরকার গড়তে যাচ্ছেন। তবে এখানে একটি কিন্তু বড় জটিলতা রয়েছে। জটিলতাটা কি? এনডিএর 294টি আসনের মধ্যে কিন্তু বিজেপি এককভাবে কিন্তু পেয়েছে 240টির মতো আসন, অর্থাৎ আলাদা দল হিসেবে তাদের আসন গরিষ্ঠতার চেয়ে প্রায় 30 থেকে 32টি আসন কিন্তু তাদের কম হতে যাচ্ছে। সুতরাং সরকার গড়ার জন্য বিজেপির জোট সঙ্গীদের সমর্থন কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। আর ঠিক এখানেই চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন তেলুগু দেশম পার্টি অর্থাৎ টিডিপি এবং নীতিশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেড অর্থাৎ জেডিইউর ভূমিকা কিন্তু খুব বড় হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, চলুন একবার আমি আপনাদের ভোটের রেজাল্টটা ঠিক কেমন রয়েছে সেটা একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং ভোটের অঙ্কটা কি রয়েছে সেটা একবার কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে 2024 ভারতের লোকসভা নির্বাচনে কিন্তু এনডিএ দল যেটা রয়েছে, অর্থাৎ বিজেপির যে সঙ্গে শরিক দলগুলি রয়েছে সেই সমস্ত শরিক দল নিয়ে কিন্তু যে দলটা, সেই দলের নামই কিন্তু রয়েছে এনডিএ জোট। তো এনডিএ জোট কিন্তু 294টি আসন পেয়েছে। আমরা যখন এই ভিডিওটি বানাচ্ছি এখন পর্যন্ত কিন্তু এটাই আপডেট, 294টি আসনে কিন্তু এনডিএ দল জিতেছে। এখান থেকে 1-2টো আসন কম বেশি হতে পারে, তো সেভাবে আপনারা কিন্তু একটু আপডেট করে নেবেন। তো এখানে কিন্তু আমি বলছি যে 294টি আসনে কিন্তু এনডিএ দল জয়লাভ করেছে, এবং ইন্ডি জোট অর্থাৎ বিরোধী যে ইন্ডি জোট রয়েছে তারা কিন্তু 232টি আসনে জয়লাভ করেছে, এবং অন্যান্য আসনে কিন্তু 17টি আসনে অন্যান্য রাজনৈতিক দলরা কিন্তু জয়লাভ করেছে। তো বন্ধুরা, এবারে দেখুন, এবারে বিষয়টা হচ্ছে এই যে 294টি আসন এনডিএ সরকার পেয়েছে, তো এখানে কিন্তু আসন সংখ্যার গরিষ্ঠতা হিসাবে ভারতবর্ষের শাসন ক্ষমতায় আসতে হলে 272টি আসন যেই রাজনৈতিক দল জয়লাভ করবে তারাই কিন্তু সরকার গড়বে। তো এই হিসাবে কিন্তু এখানে এনডিএ জোট দেখতেই পাচ্ছেন 22টি আসনে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন 272 থেকে কিন্তু 294টি আসন পেয়ে গেছে, সেক্ষেত্রে 22টি আসন কিন্তু এগিয়ে রয়েছে এনডিএ জোট। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডি জোট রয়েছে তারা কিন্তু পেয়েছে টোটাল 232টি আসন, এবং তাদের যদি হিসাবটা করা যায় 272 হতে গেলে কিন্তু তারা পিছিয়ে রয়েছে 40টি আসনে। তো এখানে খেলাটা কি হবে দেখুন, খেলাটা কিন্তু রয়েছে এই যে এনডিএ এবং ইন্ডি, এই দুটি যে প্রধান বিরোধী দল, অর্থাৎ প্রধান বিরোধী দলগুলো মিলে কিন্তু একটি ইন্ডি জোট হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন।
এবং বিজেপির সঙ্গে কিছু শরিক দল রয়েছে, যেমন রয়েছে কিন্তু শিবসেনা থেকে শুরু করে আর সঙ্গে কিন্তু আরও বিভিন্ন রকম দল রয়েছে, যেমন এনপিপি থেকে শুরু করে এডিএস থেকে শুরু করে এজিপি থেকে শুরু করে বিভিন্ন রকম রাজনৈতিক দল মিলে কিন্তু এনডিএ, এবং আপনাদের কিন্তু তৃণমূল কংগ্রেস, এছাড়াও সিপিআইএম, আম আদমি পার্টি, এছাড়াও কিন্তু সমাজবাদী পার্টি, এই সমস্ত আরও বিভিন্ন রকম দলগুলি নিয়ে কিন্তু ইন্ডিয়া জোট। ঠিক আছে, তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে ইন্ডি জোট এবং এনডিএ জোটের মধ্যে কোথায় ভোটের অঙ্কটা খেলবে সেটা কিন্তু অবশ্যই আপনাদের সামনে শেয়ার করে দেব। তো আপনাদেরকে জানিয়ে রাখি এখানে ভোটের হিসাবটা কি হবে। তো বন্ধুরা ভোটের আগে কিন্তু বিজেপির সঙ্গে নির্বাচনী আঁতাত ও আসন সমঝোতা করলেও টিডিপি বা জেডিইউ, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের চন্দ্রবাবু নাইডুর যে দল টিডিপি অন্ধ্রপ্রদেশের এবং বিহারের যে নীতিশ কুমারের দল জেডিইউ, তারা কিন্তু নির্বাচনী আঁতাত এবং সমঝোতা করলেও কিন্তু এই দুটি দল কিন্তু পরবর্তী সময়ে যে এনডিএ দলের সঙ্গেই তারা থাকবে সেই বিষয়ে কিন্তু কোনো রকম নিশ্চয়তা নেই। ঠিক আছে, এছাড়াও কিন্তু এই এনডিএ দলের সঙ্গে অর্থাৎ বিজেপির সঙ্গে কিন্তু থাকার কোনো রকম তাদের বাধ্যবাধকতাও নেই। সুতরাং এই পরিস্থিতির সুযোগ নিয়েই কিন্তু এনডিএকে ভাঙিয়ে সরকার গড়ার পাল্টা চেষ্টা চালাতে পারে কিন্তু এই ইন্ডি জোট। ঠিক আছে, তো ইন্ডি জোট কিন্তু চেষ্টা করছে যে আপনাদের টিডিপি দল যেটা রয়েছে এবং জেডিইউ দল যেটা রয়েছে অর্থাৎ নীতিশ কুমারের জেডিইউ দল এবং আপনাদের যে চন্দ্রবাবু নাইডুর যে দল রয়েছে টিডিপি, এই দুটি দলের যে আসন সংখ্যা, এই আসন সংখ্যাকে টেনে নিয়ে কিন্তু একটি পালাবদল করার চেষ্টা করছে কিন্তু এই মুহূর্তে ইন্ডি জোট। এবং গতকাল কিন্তু ইন্ডি জোটের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে এবং সেখানে কিন্তু তেমনই কিন্তু ইঙ্গিত দিয়েছে কংগ্রেস সভাপতি অর্থাৎ মল্লিকার্জুন খাড়গে। ঠিক আছে, এবং আপনাদেরকে জানিয়ে রাখি ফলে ভোট গণনা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু বিভিন্ন রকম রাজনৈতিক দল বা বিভিন্ন রকম বিশ্লেষকদের মতে কিন্তু সরকার কারা গড়বে সেই প্রশ্নের উত্তরটা যদিও কিন্তু অনেকের ওপর কিন্তু নির্ভর করছে। এবার বিষয় হচ্ছে এই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশকে নিয়ে কিন্তু একটি রহস্য রয়েছে, অর্থাৎ চন্দ্রবাবুর দল টিডিপি এবং নীতিশের দল যে জেডিইউ, এদের নিয়ে কিন্তু একটি রহস্য রয়েছে। তো কি রহস্য সেই সমস্ত তথ্য কিন্তু আমাদের হাতে উঠে এসে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। যে এই পটভূমিতে ভারতের নির্বাচনী চালচিত্রে সহসা খুব গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছেন কিন্তু জেডিইউ নেতা নীতিশ কুমার এবং টিডিপির নেতা কিন্তু চন্দ্রবাবু নাইডু কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এবং ঘটনাচক্রে কিন্তু তাদের দুজনেরই ঘন ঘন রাজনৈতিক সঙ্গী বদল করার কিন্তু খুব একটা পুরনো ইতিহাস আছে। ঠিক আছে, তো সবশেষে ফলাফল অনুযায়ী জেডিইউ কিন্তু 12টি আসনে জয়লাভ করেছে এবং টিডিপি অর্থাৎ আপনাদের যে চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি তারা কিন্তু 16টি আসনের মতন জয়লাভ করেছে। ফলে এই দুই দলের 28 জন এমপির সমর্থন পেলে বিজেপি জোটের গরিষ্ঠতা পাওয়া নিয়ে কিন্তু কোনো সমস্যা থাকবে না। এবং এখানে যে আপনারা আসন সংখ্যাটা দেখতে পাচ্ছেন এনডিএ জোটের 294, এই 294 যে আসন সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের টিডিপি এবং জেডিইউর কিন্তু আসন সংখ্যা ধরা রয়েছে। ঠিক আছে, তো এছাড়াও কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে বিজেপির সঙ্গে কিন্তু আরও কয়েকটি ছোট ছোট শরিক দল আছে, তবে তারা কিন্তু কেউই 4টি বা 6টির বেশি কিন্তু আসন পায়নি। ভারতের রাজনৈতিক পর্যবেক্ষকরা অনেকেই মনে করছেন উদ্ভূত পরিস্থিতিকে কাজে লাগিয়ে চন্দ্রবাবু ও নীতিশ দুজনই হয়তো রাজনৈতিক দর কষাকষি করার একটা কিন্তু চেষ্টা চালাতে পারেন। তবে বিজেপিকে বা উল্টো দিকে কংগ্রেসকে সমর্থন করলে তার বিনিময়ে তারা কী কী পেতে পারেন সেটাও হয়তো বাজিয়ে দেখার চেষ্টা হবে তাদের তরফ থেকে। বস্তুত অন্ধ্রপ্রদেশ এবং বিহারে যথাক্রমে চন্দ্রবাবু ও নীতিশের রাজ্যে ইতিমধ্যে হাজার হাজার কোটি টাকার বিশেষ অর্থনৈতিক প্যাকেজের দাবি কিন্তু অলরেডি উঠে গেছে এবং লক্ষণীয় বিষয়গুলি হলো যে মঙ্গলবার রাত পর্যন্ত কিন্তু নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু কেউই কিন্তু প্রকাশ্যে কোনো রকম কিন্তু বিবৃতি দেয়নি বা তাদের ফলাফল নিয়েও কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। ফলে তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে কিন্তু বেশ জল্পনা আরও বেড়েছে এবং মঙ্গলবার সন্ধ্যায় কিন্তু দিল্লিতে খবর রটে যায় যে ইন্ডিয়া জোটের তরফে এনসিপি দলের একটি গোষ্ঠীর নেতা ও প্রবীণ রাজনীতিবিদ শরদ পাওয়ার নাকি ইতিমধ্যে নীতিশ ও চন্দ্রবাবুর সঙ্গে যোগাযোগ করে তাদের সমর্থন চেয়েছেন। কিন্তু পরেই কিন্তু খবর পাওয়া যায় যে শরদ পাওয়ার নিজেই এই খবর অস্বীকার করে জানান তার সঙ্গে ওই দুজন নেতার কোনো কিন্তু কথাবার্তাই হয়নি। তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে কংগ্রেস এখন কি করবে। তো কংগ্রেস এখন কি করবে দেখুন, এখানে কিন্তু যে আপডেটগুলি উঠে আসছে সেখানে কিন্তু বিরোধী জোট ইন্ডিয়ার শরিকদের মধ্যে যারা সবচেয়ে বেশি আসন পেয়েছে সেই কংগ্রেস কিন্তু একথা একবারও অস্বীকার করেনি যে তারাও জোটের পক্ষ থেকে সরকার গড়ানোর দাবি জানাতে পারে। গতকাল বিকেলে দিল্লিতে 24 নম্বর আকবর রোডে এআইসিসির সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলের সভাপতি অর্থাৎ কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে দুজনেই বরং ইঙ্গিত দিয়েছেন যে ইন্ডিয়া জোটের
অন্য শরিকদের সঙ্গে আলাপ পরামর্শ করেই তারা এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবেন। সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এনডিএ অর্থাৎ বর্তমান যে এনডিএ দল রয়েছে তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে, তো সেই জোটের একাধিক শরিক কিন্তু আগে কংগ্রেসের রাজনৈতিক সঙ্গী ছিল, সেই পরিপ্রেক্ষিতে কংগ্রেস কি বিরোধী আসনে বসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নাকি তারাও সরকার গড়ার চেষ্টা চালাবে। তো এই বিষয়ে কিন্তু রাহুল গান্ধী জবাবে বলেন যে আমরা আমাদের ইন্ডিয়া জোটের অন্য শরিকদের সঙ্গে শিগগিরই আলোচনায় বসবো। আমার ধারণা সেই বৈঠক আগামীকাল অর্থাৎ আজকে কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো এই প্রশ্নগুলো নিয়ে যখন আলোচনা চলছিল তখনই কিন্তু আমাদের হাতে যে আপডেট যে আজকে বিকেল 6 ঘটিকায় কিন্তু কংগ্রেসের যে সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে কিন্তু তার বাড়িতে আজ সন্ধ্যায় কিন্তু জরুরি বৈঠক ডাকা হয়েছে কংগ্রেসের তরফ থেকে, অর্থাৎ বিরোধী ইন্ডি জোটের কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল যেগুলি রয়েছে ইন্ডিয়া জোটের তাদের কিন্তু প্রত্যেকেই ডাকা হয়েছে আজ বিকেল সন্ধ্যে 6 ঘটিকায়। সূত্র মারফত যেটা খবর যে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে কিন্তু একটা বিশেষ জরুরি বৈঠক হতে চলেছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ তাদের যে বিরোধী জোট সঙ্গী তারা কিন্তু এখানে অংশগ্রহণ করতে চলেছে। যেমন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার কিন্তু একটি সম্ভাবনা প্রবল রয়েছে, বা অলরেডি তিনি চলেও গিয়েছেন, এরকমই কিন্তু সূত্র আমাদের হাতে চলে এসছে। এছাড়াও কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি আজকেই অর্থাৎ আজকে বুধবারেই কিন্তু এনডিও কিন্তু একটি জরুরি মিটিং ডেকেছে অর্থাৎ জরুরি বৈঠক ডেকেছে, এবং এটাই কিন্তু এনডিএ দলের শেষ ক্যাবিনেট বৈঠক। অর্থাৎ আজকেই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সম্ভবত বিদায়ী প্রধানমন্ত্রী হিসেবে ইস্তফা দিতে পারেন রাষ্ট্রপতির কাছে নরেন্দ্র মোদী, এটাও কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে। আবার সূত্র মারফত খবর উঠে আসছে যে আজকে দুপুর 1টার দিকে কিন্তু এনডিআর যে শেষ ক্যাবিনেট বৈঠক সেটা কিন্তু হতে পারে। আবার সূত্র মারফত এমনও খবর উঠে আসছে সেই মিটিং কিন্তু বিকেল 4টের দিকেও কিন্তু হতে পারে। তো সেটা কি হয় সেটা পরবর্তীতে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তৎসঙ্গে গতকালের সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধীকে যখন আরও রিপোর্টার বা সাংবাদিকরা যখন আরও একটু বেশি চাপাচাপি করে প্রশ্ন করেন তখন রাহুল গান্ধী কিন্তু বলেন যে ইন্ডিয়া জোট এই ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে তারাও সেই অনুযায়ী চলবেন। তবে একই প্রশ্নের জবাবে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের জবাব ছিল আরও কিন্তু ইঙ্গিতপূর্ণ। কি ছিল তার জবাব? তার জবাব ছিল কিন্তু যে কংগ্রেস এখন নতুন রাজনৈতিক সঙ্গী খোঁজার চেষ্টা করবে। প্রশ্নের জবাবে মল্লিকার্জুন খাড়গে বলেন যতক্ষণ না আমরা জোটের শরিকদের সঙ্গে এবং নতুন শরিকদের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে কিভাবে আমরা একযোগে কাজ করতে পারি ও গরিষ্ঠতা পেতে পারি ততক্ষণ অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু একটা বিষয় রয়েছে, অর্থাৎ এখানে যে আপনাদের মূল রহস্য সেটা কিন্তু এখনো পর্যন্ত স্তম্ভিতভাবেই রয়েছে। শেষ পর্যন্ত সরকার কে করবে, যে বৈঠকগুলি হবে অর্থাৎ এনডিএর যে শেষ ক্যাবিনেট বৈঠক হবে সেখানে কি গুরুত্বপূর্ণ আপডেটগুলি আসে পরবর্তী সময়ে বৈঠকের পর সেগুলিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। এছাড়াও যে আপনাদের আজকে ইন্ডিয়া জোটের যে একটি বৈঠক রয়েছে জরুরি বৈঠক যেখানে রণকৌশল তৈরি করা হবে ইন্ডিয়া জোটের তরফ থেকে, সেই বৈঠকের পরেও কিন্তু আমাদের হাতে আরও বিভিন্ন রকম আপডেট উঠে আসবে, সেগুলিও কিন্তু আমরা আপনাদের সামনে শেয়ার করব। তবে আপনাদেরকে জানিয়ে রাখি ইন্ডিয়া জোটকে কিন্তু সাহায্য করবেন মমতা, অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি গতকাল সন্ধ্যায় জানিয়েছেন যে তিনি বিরোধীদের ইন্ডিয়া জোটের সঙ্গেই আছেন। অর্থাৎ মমতা ব্যানার্জি কিন্তু গতকাল সন্ধ্যায় স্পষ্টভাবেই বলেছেন যে আমি অবশ্যই ইন্ডিয়াকে সাহায্য করব, ওখানে আমার অনেক বন্ধু আছে এবং আমি চেষ্টা করব যাতে মোদীকে ক্ষমতা থেকে হটাতে পারি। তো এই কথা কিন্তু তিনি বলেছেন, সেটা কিন্তু আপনারা প্রত্যেকেই শুনেছেন। তো অবশ্যই যেটা জল্পনা ছিল যে পশ্চিমবঙ্গে যেহেতু তৃণমূল কংগ্রেস 42টি আসনেই ভোটে লড়েছেন সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের সঙ্গে তিনি রয়েছেন কিনা, তো সেটা কিন্তু কার্যত স্পষ্ট করে দিয়েছেন তিনি। অর্থাৎ গতকাল সন্ধ্যায় মমতা ব্যানার্জি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে তারা কিন্তু ইন্ডিয়া জোটের সঙ্গেই কিন্তু রয়েছে। এর আগে কিন্তু ভোটের মাঝপথে তিনি আচমকাই বলেছিলেন যে বিরোধী জোট যদি জেতার মতো অবস্থায় চলে আসে তাহলে তিনি ইন্ডিয়াকে বাইরে থেকে সমর্থন করবেন। তখন থেকেই অনেক প্রশ্ন দেখা গিয়েছিল যে তৃণমূল কংগ্রেস কি আদৌ ইন্ডিয়ার শরিক নাকি নির্বাচনের পরে তারা আদৌ ইন্ডিয়ার অংশ থাকবে। তো এমন বিষয়ে কিন্তু সেটা স্পষ্ট হয়ে গেল যে পশ্চিমবঙ্গের যে তৃণমূল কংগ্রেস যারা কিন্তু একটা বিপুল জয়লাভ করেছে বলা যেতে পারে, মমতার ম্যাজিক কাজ করেছে পশ্চিমবঙ্গে, তো তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ইন্ডিয়া জোটের সঙ্গেই রয়েছে। প্রসঙ্গত আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে ইন্ডিয়া জোটের প্রধান শরিকদের মধ্যে কিন্তু কোনো নির্বাচনী সমঝোতাই কিন্তু হয়নি এবং রাজ্যের 42টি আসনেই তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস ও বামপন্থীদের জোট প্রার্থী দিয়েছিল এবং কেরালাতেও কিন্তু আবার কংগ্রেস ও বামপন্থীরা পরস্পরের বিরুদ্ধে লড়েছে। অথচ ইন্ডিয়া জোট গঠনের সময় মমতা ব্যানার্জি ছিলেন সবচেয়ে সক্রিয় শরিকদের মধ্যে একজন। তিনি বহুবার প্রকাশ্যেই দাবি করেছেন, এমনকি ইন্ডিয়া নামটিও নাকি তার মাথা থেকেই প্রথম বেরিয়েছিল, সেটাও কিন্তু তিনি বিভিন্ন জনসভা থেকে কিন্তু জানিয়েছিলেন। তো এবার কিন্তু মঙ্গলবার রাতে এসে যেটা দেখা গেল, অর্থাৎ গতকাল রাত পর্যন্ত এসে যেটা দেখা গেছে যে ইন্ডিয়া জোটের মূল শরিক দলগুলির মধ্যে তৃণমূল কিন্তু তৃতীয় শক্তিশালী দল হিসেবে কিন্তু পরিচিতি পেয়েছে। অর্থাৎ ইন্ডিয়া জোটের প্রধান দল যেটা কংগ্রেস তারা পেয়েছে 99টি আসন,
তারপরেই রয়েছে কিন্তু দ্বিতীয় পজিশনে সমাজবাদী পার্টি, তারা পেয়েছে 37টি আসন, এবং তার ঠিক পরেই রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, যারা পেয়েছে কিন্তু 29টি আসন। ফলে এখনকার বিরোধীরা যদি সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে দাবি জানানোর সিদ্ধান্ত নেন, তাহলে তৃণমূলকে অবধারিতভাবে তাতে একটা সক্রিয় ভূমিকা নিতেই হবে। জোটে তিনি আসলে আছেন কি নেই তা নিয়ে গত বেশ কয়েক মাস ধরে রীতিমতো ধোঁয়াশা রাখার পর ভোট গণনার দিন সন্ধ্যায় এসে মমতা ব্যানার্জি কিন্তু অবশেষে স্পষ্ট করে দিয়েছেন যে তার দলের সমর্থন ইন্ডিয়াই পাবে। তো বন্ধুরা, এবারে বিষয় হচ্ছে সরকারকে গড়তে চলেছে। তো বন্ধুরা দেখুন, এখনো পর্যন্ত কিন্তু দুটি যে গুরুত্বপূর্ণ দল, অর্থাৎ এনডিএ এবং ইন্ডিয়া, অর্থাৎ আপনাদের বিজেপির যে এনডিএ দল এবং ইন্ডিয়ার যে জোট দল, তাদের দুজনেরই কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। তো বৈঠকের পরে কিন্তু আরও বিভিন্ন রকম আপডেট উঠে আসবে। শেষ পর্যন্ত ইন্ডিয়া জোট টিডিপি এবং জেডিইউ, অর্থাৎ আপনাদের চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে কোনোভাবে কনভিন্স করে যদি তারা তাদের সমর্থনে নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু একটা ভোটের ঝটকা লাগতে পারে এবং নতুন করে সরকার গঠন করতে পারে কিন্তু ইন্ডিয়া জোট। এছাড়া যদি আপনাদের চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এবং অন্যান্য শরিক দলগুলি যদি ইন্ডিয়া জোটের পাশেই যদি সমর্থন দেয়, তাহলে কিন্তু কার্যত বিজেপি সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী কিন্তু তৃতীয়বারের মতো তিনি কিন্তু ভারতবর্ষের ক্ষমতায় আসতে চলেছেন, বা তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন। কিন্তু শেষ পর্যন্ত কি হয় তার জন্য কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে। এখনো কিন্তু সবটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। এছাড়াও খবর পাওয়া যাচ্ছে যে ইন্ডিয়া জোটের তরফ থেকে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে কিন্তু আজকের জরুরি বৈঠকে ইনভাইট করা হয়েছে, এবং এর পরবর্তীতে আমরা দেখতে পারবো তারা অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার আদৌ সেই ইন্ডিয়া জোটের বৈঠকে তারা সামিল হয় কি না হয়। এছাড়াও তারা কিন্তু এনডিএ জোটের বৈঠকেও কিন্তু তারা নিমন্ত্রণ পেয়েছে। তো তারা কিন্তু অলরেডি দিল্লিতে পৌঁছে গিয়েছে। তো শেষ পর্যন্ত কি হয় তার জন্য অবশ্যই আপনারা চোখ রাখবেন আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে। আমরা কিন্তু এ টু জেড আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি বিভিন্ন রকম আপডেট, বিভিন্ন রকম তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। এবং যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আগামী 9ই জুন সম্ভবত আগামী 9ই জুন 2024 তারিখে ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হতে পারে, কিন্তু সেটা কিন্তু সম্ভবত এখনো সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী 9ই জুন 2024 তারিখ। কিন্তু শেষ পর্যন্ত ডেট কিন্তু পাল্টে যেতেও পারে। তো সেই বিষয়ে প্রতিটা মুহূর্তে আমরা কিন্তু আপনাদের আপডেট জানিয়ে যাব। তো অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।